সামনে পরে আসতেছে। আর প্রশ্ন করার আগে আপনার নাম এবং থানার নাম একটু পরিচয়, জাস্ট আপনার নাম এবং থানার নামটা বলে নেবেন। আসসালামু আলাইকুম, আমি মিনহাজুর রহমান বলছিলাম, রূপনগর থানা প্রতিনিধি। আর একটু জোর শোনা যাচ্ছে, মাইকটা কাছে নেন। আসসালামু আলাইকুম, আমি মিনহাজুর রহমান বলছিলাম, রূপনগর থানা প্রতিনিধি। আমার প্রশ্নটা হচ্ছে, সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে। এখন আমরা নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি থেকে কি কি সংস্কার আমরা প্রস্তাবনা জানাবো যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে হতেই হবে, এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে নাগরিক কমিটি কি কি স্পেসিফিক সংস্কারগুলো আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমাদের বাস্তবায়ন করতেই হবে, এটা যদি বলতেন আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই অ্যান্সারটি আমাদের দিবেন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলো আমরা মনে করি যে অভ্যুত্থানের স্পিরিট দিয়ে পরিচালিত হবে এবং তার মধ্যে 4টি কমিশন সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবনাগুলো আমাদের প্রস্তাবনার সাথে মিলিয়ে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই একটা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান এবং এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা প্রকাশ করব। আর ভাই যে প্রশ্নটা করেছেন সেটার সুনির্দিষ্ট উত্তর হচ্ছে, এখানে যে নির্বাচন যে প্রক্রিয়া আছে, বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে সেটা 53 বছর ধরে কার্যকারী নয় এবং এই নির্বাচনের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত আছে, এখানে অসংখ্য সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে জড়িত আছে, সেই সাথে জনগণের কিছু প্রতিষ্ঠান এখানে জড়িত আছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখানে জড়িত আছে। আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশ, এখানে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই জায়গা থেকে পুলিশ একটি অকার্যকর প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিণত হয়েছে। একটি নির্বাচন সংগঠিত করতে হলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই সাথে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সচল রোল প্লে করতে হয়। এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেজন্যই বলেছি যে এই প্রতিষ্ঠানগুলোর একটি সংস্কারের জায়গায় যাওয়া এবং এই সংস্কারগুলো দৃশ্যমান হওয়া আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সামনের নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচন আমরা বলছি, এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান হওয়া। আমরা বলছি যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এই প্রতিষ্ঠানের দৃশ্যমান ভিজিবল চেঞ্জ, দৃশ্যমান পরিবর্তন এবং দৃশ্যমান উদ্যোগ সংস্কার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে, সেটা আমাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য, যেটা গণপরিষদ নির্বাচন, সেদিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সামান্তা শারমিনকে। আমাদের পরবর্তী প্রশ্নটি পিছন থেকে করবেন। আসসালামু আলাইকুম, আমি কাফরুল থানার প্রতিনিধি শাহিন সুলতানা ইতি বলছি। তো আমার একটা প্রশ্ন ছিল যে ছাত্র প্রতিনিধিরা যে আমাদের সরকারে অংশগ্রহণ করেছেন, তাতে কি আমাদের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি আমি আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারকে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এখানে এসেছেন, আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আপনারা নিজেরা আয়োজন করেছেন প্রোগ্রামটা, আপনারা সবাই নিজেদের জন্য একটি করতালি হাততালি দিয়ে আপনাদের জন্য অনেক অভিনন্দন। প্রথম হলো থানা ভিত্তিক আমরা বেসিক বিল্ডিং এ কাজ করেছি এবং এটা প্রথম ঢাকা মহানগরী উত্তর থানা প্রতিনিধি সম্মেলন। আশা করি বাংলাদেশের সবগুলো থানায় আমরা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম হব এবং আপনাদের এই প্রোগ্রাম বাংলাদেশের সকল থানার জন্য যে প্রোগ্রামগুলো হবে তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি করেছেন আমার সহযোদ্ধা বোন, যে ছাত্ররা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, নাগরিকরা অংশগ্রহণ করেছে সেই প্রোগ্রামে।
আমাদের এই প্রোগ্রামে অসংখ্য শ্রেণী পেশার মানুষ, যারা তাদের কেউ গান, কবিতা, কেউ রাজপথ, পুলিশের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভাষায় তাদের প্রতিবাদের ভাষা জানিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন। কিন্তু এটা স্পষ্ট যে আন্দোলনটা হয়েছিল ছাত্রদের নেতৃত্বে, নাগরিকরা অংশগ্রহণ করেছিল এবং ছাত্ররাই যখন সরকার গঠন করেছে সেই সময়ে ছাত্রদের লেজিটিমেসি থাকা সরকারে অনেকাংশ গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি একটি সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারকে অনেক ধীরগতিতে দেখছি, মন্থর গতিতে বর্তমান সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল, আমাদের ভাই এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে, তাদের রক্তের প্রতি, তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না বর্তমানে যেভাবে সরকার চলছে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, আমরা তাদের কাছেও বলছি যে আপনারা দ্রুত গতিতে এই সকল সমস্যার সমাধানে উদ্যোগ নিন। আমাদের যারা কৃষক ভাই, রিক্সাওয়ালা ভাই, মজুর ভাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার পেটে এখন ভাত নাই। বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, আইন শৃঙ্খলার অবনতিতে সবার জীবনে নাবিশ্বাস উঠেছে। সেই জায়গা থেকে ছাত্ররা উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন, আপনাদের জন্য আমরা রাজপথে আছি, আমরা আরেকটি যুদ্ধ করব। সেই যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে। পরবর্তী প্রশ্নকর্তাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম আল ইমরান নাইম। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পল্লবী থানা থেকে এসেছি। আমার একটি প্রশ্ন আছে আহত এবং নিহতদেরকে নিয়ে। আমি 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এদের নিয়ে স্বল্প পরিসরে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এবং যে প্রশ্নটি আমি করতে চাই, আহত ও শহীদ পরিবারের মাঝে বেশ ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, কারণ আমি তালিকা নিয়ে কাজ করেছি এবং আহতদের চিকিৎসার জন্য ছোট পরিসরে আমার একটা কার্যক্রম আছে, সেবা জুলাই 24 নামে। এবং আমার বাম পাশে একজন আহত বসে আছে, যিনি কিনা প্রায় 350 তার শরীরে পিলেট আছেন। তো হতাশার অনেক জায়গা আছে। ক্রমান্বয়ে চিকিৎসা ব্যাঘাত ঘটার কারণে অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছেন এবং অ্যাটেম্প টু সুইসাইডও অনেকে করেছেন। এটার একজন এক্সাম্পল আমি আমার বাম পাশে নিয়েই বসে আছি। তো আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা চিকিৎসাটাকে দ্রুত করার জন্য এবং একই সাথে শহীদ যারা হয়েছেন, শহীদদের অনেক পরিবার যারা আছেন একমাত্র সন্তান হারিয়েছেন, পুরো পরিবারের অবলম্বন হারিয়েছেন এবং আহতদেরও এমন অনেক আছে যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে তারা কর্ম করার যে প্রেক্ষাপটটা হারিয়ে ফেলেছেন। তো আমরা তাদের জন্য কি করতে পারি এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কত দ্রুত আমরা তাদের পুনর্বাসনের জন্য কাজ করব? ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই প্রশ্নটি উত্তর দিবেন আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তারা হলেন আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা। একটা বিষয় অত্যন্ত দুঃখের যে এতগুলো সময় পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কতজন শহীদ তার এক্সাক্ট সংখ্যা হিসেবটা আমাদের এখন পর্যন্ত জানা হয়ে ওঠেনি। আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি যে আমাদেরকে যেন অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয়। একই সাথে আমাদের আহত ভাইরা তারা অনেকেই এখনো হসপিটালগুলোতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। সরকারের তরফ থেকেও অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই উদ্যোগগুলো আরো কার্যকরভাবে যাতে কাজ করে সে দাবিও আমরা সরকারের কাছে জানিয়েছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি
শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল একটি বিশেষ সেল গঠন করেছে ডাক্তার মাহমুদা মিতুর নেতৃত্বে। আমরা আশা করব যারা শহীদ পরিবারের আছেন এবং আহতরা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে চিকিৎসার ক্ষেত্রে এবং পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক যে বিশেষ সেল তারা গতকাল উদ্যোগ গ্রহণ করেছে, যারা আহত সহযোদ্ধারা আছেন তাদের থেকে তারা সিবি আহ্বান করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে শূন্য পদগুলো আছে সেগুলোতে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি নিশ্চিত করার কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এই সেলগুলো কাজ করা শুরু করেছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনার পরিচিত কোন আহত ভাই যদি থেকে থাকেন বা শহীদ পরিবারের কেউ যদি থেকে থাকেন তারা যেন জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সাথে যোগাযোগ করেন। আমরা আমাদের যে ভাইয়েরা এখনো পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছেন, আমরা একজন ভাইও চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, শাহাদত বরণ করবেন, সেরকমটা আমরা আর দেখতে চাই না। আমরাও চাই যে সরকারের তরফ থেকে একটা বড় অঙ্ক আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন এবং শহীদ পরিবারের পুনর্বাসনে ব্যয় করবে। ইতিমধ্যে সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো আরো যেন কার্যকরভাবে সরকার পরিচালনা করতে পারে সে আহ্বান আমরা রাখতে চাই। ধন্যবাদ সকলকে। আচ্ছা, এখানে একটা বিষয় অ্যাড করি। এখানে স্যারও আছেন আর অনেকে সিনিয়র নেতৃবৃন্দ আছেন। প্রথমত আমাদের মাননীয় উপদেষ্টা যখন নূরজাহান ম্যাডাম দায়িত্ব নিয়েছিলেন, পরবর্তীতে আমরা আরেকজন প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন উপদেষ্টা নিয়োগ হয়, যিনি সাবেক বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। আমরা আশা করেছিলাম উনি যাওয়ার পরে একটু ফাংশনাল হবে, এবং আমরা দেখেছিলাম আন্দোলনের সময় অনেক হাসপাতালে আমাদের ভাইরা চিকিৎসা পায় নাই, যার কারণে তারা শহীদ হয়েছেন, এবং যারা এখনো বিভিন্ন জায়গায় আহত হয়েছেন বিদেশে তাদেরকে পাঠানো হয় নাই। আমাদের বিভিন্ন জায়গায় দেখেছি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের কোনো কার্যকরী উদ্যোগ দেখতে পাচ্ছি না। এবং আমরা ইতিমধ্যে একটি চিঠি ইস্যু করেছিলাম, আমরা জবাব চেয়েছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছে যে আপনারা যে দিন দিন আমাদের যারা শহীদ হয়েছেন, এখন যারা আমাদের আহত হয়ে শহীদের পথে এগুচ্ছেন, এই মানুষগুলোর সাথে আপনারা কি করছেন। সেখানে আমাদের জাতীয় নাগরিক কমিটির যিনি মুখ্য সংগঠক সার্জিস আলম রয়েছেন, এবং একজন শহীদের ভাই মুগ্ধ কাজ করছেন। আমরা তাদের কাছে বারংবার কোশ্চেন করছি, তারা এগুলোর কোনো সদুত্তর দিতে পারছে না। তবে আমরা তাদের কাছে জবাব চাবো এবং তাদেরকে আমাদের যারা ভাইরা আহত রয়েছে তাদের চিকিৎসা দানে তাদেরকে আমাদের বাধ্য করব। আমরা সেই প্রসেসে এগুচ্ছি। এবং ছোট্ট একটা কথা বলি, এখানে অনেকে আছেন যে আমরা প্রথমে যখন জাতীয় নাগরিক কমিটি গঠন করি আমরা 8টি কাজ নিয়ে থাকি আমাদের হাতে, প্রিলিমিনারি কাজ, যে এগুলো আমরা সম্পন্ন করব। আমাদের অন্যতম একটি কাজ ছিল আহত যারা রয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। বিভিন্ন যে গভর্নমেন্টাল যে এজেন্সিগুলো রয়েছে, বিভিন্ন প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে, আমরা সবার সাথে কানেক্ট করেছি। আমাদের ছোট্ট একটি অফিস ছিল শুরুতে বাটা সিগন্যালে, সেই অফিসে আমরা প্রথমেই কিভাবে আহতদের সুচিকিৎসা করা যায় সেটা নিয়ে কাজ শুরু করি। তো আমরা 5 থেকে 6 জনের ছোট্ট একটা টিম ছিল, যেখানে ডাক্তাররা ছিল। আমরা একটা হেলথ সেল বানিয়ে দিই যে আমরা আপনাদেরকে বলছি কয়েকটা হসপিটালের আপনারা দ্রুত গতিতে ব্যবস্থা করুন। তারা হলো মন্ত্রণালয়ে গিয়েছে। মন্ত্রণালয়ে যাওয়ার পরে তাদের যে অভিজ্ঞতা, এই সচিবালয়ের যে ফাঁকটা বাংলাদেশে বর্তমানে রয়েছে, এই সচিবালয়ে দিয়ে বাংলাদেশ যে কতদূর যাবে সেটা নিয়ে আমাদের সন্দিহান হয়ে গিয়েছে সেই সময়। আমরা বর্তমান বাংলাদেশে গত 53 বছরে একটা ছোট্ট অথবা বড় কোনো প্রতিষ্ঠান নাই যেটা হলো কাজ করতেছে বা যেটা দ্বারা আমরা কোনো বাংলাদেশে নতুন কোনো সম্ভাবনা দেখি। সেই জায়গা থেকে আমরা বারবার বলে আসছি, বাংলাদেশের স্বাস্থ্য খাতে যদি সংস্কার করা না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কপালে একটি দুর্গতি রয়েছে। এখনো অনেক মানুষ হসপিটালে, আপনারা যদি গিয়ে আজকে সরজমিনে পর্যবেক্ষণ যদি আপনারা সুযোগ হয়,
ঢাকা মেডিকেলের সেই শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক তেমনই আছে এখন, একটু ব্যবস্থা পরিবর্তন হয়নি। বরং আমরা ওই দিন হসপিটালে যখন গিয়েছি দেখেছি হসপিটালের বিভিন্ন বারান্দায় রোগীদের উপচে পড়া ভিড়, শীতকাল, তাদের গায়ে কোনো কম্বল নাই, খুবই দুরবস্থা। মাঝখানে আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছিলাম যে আপনি দ্রুত উদ্যোগ নেন। উনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, আমরা হসপিটালের যিনি ডিরেক্টর তার সাথেও কথা বলেছিলাম। কিন্তু বাংলাদেশে আর কতগুলো প্রাণ ঝরলে অবস্থা বা ব্যবস্থার পরিবর্তন হবে আমরা তা জানি না, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টায় আপনারা বিভিন্ন জায়গা থেকে যার যার পরিস্থিতি অনুযায়ী আপনাদের যে বর্তমান যুদ্ধটা রয়েছে এটা জারি রাখবেন। তবে সব জায়গাগুলো আমরা পরিবর্তন করে ছাড়ব। যদি বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট এই কাজগুলো করতে সক্ষম নাও হয়, তাহলে ছাত্রদের ভবিষ্যতে যে দল আসবে পার্লামেন্টে গিয়ে তাদের প্রাথমিক কাজ হবে বিভিন্ন হসপিটাল এগুলোর সুচিকিৎসা যাতে জনগণ পায়। প্রথমেই এই এজেন্ডা নিয়ে ভবিষ্যতে ছাত্রদের দল কাজ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন এবং আক্তার হোসেনকে। আমি আমাদের স্বেচ্ছাসেবক টিমের লিড মোল্লা রহমতুল্লাহর দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তী কোশ্চেন নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল খন্দকার, জাতীয় নাগরিক কমিটির অধীনস্থ মিরপুর মডেল থানার প্রতিনিধি। আমার প্রশ্নটি হলো, আমাদের যারা শহীদ হয়েছে প্লাস যারা আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তাদের সম্পূর্ণ স্বপ্নটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপরে ডিপেন্ড করে। যেহেতু ইন্টেরিয়র গভর্নমেন্ট অনেক কিছুতেই ব্যর্থ, তো সামনে যে নির্বাচন হবে সেখান থেকে তার উপরে ডিপেন্ড করবে আমাদের স্বপ্নগুলো। আমার প্রশ্নটা হলো, সামনের নির্বাচন নিয়ে আমাদের বা জাতীয় নাগরিক কমিটির অবস্থানটা আসলে কি? তারা কোন নির্বাচনটা, মানে আমাদের স্থানীয় পর্যায়ের নির্বাচন প্লাস জাতীয় পর্যায়ের নির্বাচন, আমাদের জাতীয় নাগরিক কমিটির অবস্থানটা কি, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। পাশাপাশি একটি সম্পূরক প্রশ্ন, যে আমাদের কোন সংস্কারই 5 তারিখের পরে আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হয় নাই, এবং আপনারা একটু আগে আমাদের সভাপতি সাহেব যে বললেন যেটা কোনো কিছুই পরিবর্তন হয় নাই, আমরা সবাই জানি। তাহলে যেহেতু পরিবর্তন হচ্ছে না, 6 মাসে যে প্রতিনিধিরা সেখানে আছে, আমরা রাজপথে কেন তাদের কাছে জবাব চাচ্ছি না, বা আমাদের আসলে ভয়টা কোথায়, বা উপদেষ্টারা কোথায় ভয় পাচ্ছে? তাদের পিছনে এত জনসমর্থন থাকার পরেও কোন ভয়ের কারণে তারা সংস্কার করতে পারছে না? আমাদের নাগরিক কমিটি কেন রাজপথ থেকে সেই দাবিগুলো আদায় করতে পারছে না? আসলে আমরা কি ভয় পাচ্ছি কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ রাসেল আপনাকে। আমাদের এই অ্যান্সারটি করবেন আমাদের নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমে এসেছে যে নির্বাচনের প্রশ্নে সলিমুল্লাহ স্যার এবং আমাদের সারওয়ার তুষার খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, থিওরি বেসিক আলোচনা করেছেন, এবং বাস্তবতায় কিন্তু আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই, যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনমানুষের যে সার্বভৌমত্ব রয়েছে সেই অনুযায়ী একটা আমরা সংবিধান চাই। ফলত আমরা নির্বাচন বলতে বুঝি গণপরিষদ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি সুন্দর জনগণের সংবিধান মানুষকে উপহার দিতে হবে, যে সংবিধানের মধ্য দিয়ে 53 বছর যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিল সেই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারবো। আর সেকেন্ড যে বিষয়টা রয়েছে যে উপদেষ্টারা কোনো ভয় পাচ্ছে না, আমরা এটা স্পষ্টত সবার সামনে বলি, বর্তমানে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সরকারকে খুব প্রেসারাইজ করছে, এবং গত 1 মাস পূর্বে নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন পত্রিকায় সেটি ভাইরাল হয়েছিল, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের 53 বছর পরে যে সুযোগটা এসেছে, বর্তমানে সরকারের সময় আমরা মনে করি সংস্কারের কার্যক্রমগুলো যদি আমরা মাঠে থাকি, ভবিষ্যতে আমরা যদি সরকারের জায়গা থেকে সেই জায়গা থেকে মাঠে যুদ্ধ করি, আশা করি যে সরকার করতে পারবে। যদি নির্বাচিত যে সরকারটা যখন বলা হয়ে থাকে আসবে, সেই সরকার কি কোন সংবিধান, 72-এর যে মুজিববাদী সংবিধান তার আন্ডারে চলবে, যেই সংবিধানের কারণে আমাদেরকে ভাইদের গুলি করা হয়েছিল, আহত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল,
তারা কি সেই সংবিধান অনুযায়ী চলবে, নাকি বাংলাদেশে অন্য কোনো জায়গায় স্বপ্ন জায়গা থেকে বাংলাদেশ নতুনভাবে আবির্ভূত হবে, সেই কোশ্চেনটা আমরা তাদের কাছে রাখছি। জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জায়গাতে তাদের প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে, কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন জায়গা থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে, আমরা সেগুলো জনগণের সামনে দাবি আকারে উত্থাপন করে চলছি। আমরা বলেছিলাম চুপ্পু পদত্যাগ করতে হবে, সেখানে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে। আমরা বলেছিলাম গত যে 3টি ইলেকশন হয়েছে, সেই 3টি ইলেকশনে যারা ক্যান্ডিডেট ছিল, যারা নির্বাচিত হয়েছিল বা রানিং ম্যাচ ছিল, যারা অবৈধ লুটেরা সম্পদ গড়েছিল, বিদেশে পাচার করেছিল, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং ভবিষ্যতে নিষিদ্ধ করার জন্য আমরা বলেছিলাম যারা আমাদেরকে আহত শহীদ ভাইদেরকে খুন করেছিল, শহীদ করেছিল, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য, সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল বাধা দিয়েছে। আমরা যখন আজকেও এটা নিয়ে কথা হয়েছে, প্রোক্লেমেশন নিয়ে, যে 3 তারিখে যে একটি দফা দেওয়া হয়েছিল, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা ফেসিবাদী বিলোপ চাই, সেই ঘোষণাটির একটি দালিলিক প্রমাণ থাকা প্রয়োজন ভাব সম্প্রসারণ সহকারে। আমরা আশা করি সরকার এটার উদ্যোগ নিয়েছে, অতি দ্রুত সত্ত্বেও সকল রাজনৈতিক দলগুলো তাদের শুভবুদ্ধির মাধ্যমে একসাথে মিলে আমরা একটি ঘোষণাপত্র পাব, এবং আমাদের যে এই সোশ্যাল কন্ট্রাক্টটি হবে, এই কন্ট্রাক্টটি ভবিষ্যতে মেনে চলবো, এবং হয়তোবা আমরা আশা করি একটি গণপরিষদ ইলেকশনে যদি আমরা যেতে পারি, এই ঘোষণাপত্রটি আমাদের একটি ঐতিহাসিক দলিল হিসাবে ভূমিকা রাখবে। এবং আমাদের যখন নির্বাচন প্রশ্ন আছে, আমরা একটা কথা বলেছিলাম, আমরা বুলেটকে অতিক্রম করেছি, যদি আমাদের সামনে ব্যালট আসে, সেই ব্যালট যুদ্ধকে অতিক্রম করতে আপনারা সবাই প্রস্তুত আছেন কিনা? আমাদের তরুণদের সামনে আগামীতে দেশি বিদেশি চক্রান্ত করে যেই চ্যালেঞ্জ আর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক, বাংলাদেশের 45 বা 50% এই তরুণ সমাজকে বাংলাদেশের কোন শক্তি বা বিদেশি কোন শক্তি প্রতিহত করতে পারবে? ইনশাআল্লাহ আমরা যদি আগামীতে যে কোনো যুদ্ধ থাকে, সেই যুদ্ধতে আমরা জয়ী হব। সেটা নির্বাচন হোক বা কোনো চক্রান্ত হোক, যে কোনো চক্রান্ত আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই প্রশ্নের সাথে একটু অ্যাড করার আছে উত্তরের সাথে, যে আপনারা দেখে থাকবেন আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী উনি বলেছেন যে দলের ব্যাপারে, তাদের দলের সংস্কারের ব্যাপারে কারো সবক নেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা বলতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত আমাদের লাগবে, এবং আমরা ছাত্রদের পক্ষ থেকে, নাগরিক কমিটির পক্ষ থেকে যেই রাজনৈতিক দলের উদ্ভব ঘটবে, সেই রাজনৈতিক দলে যাতে সবার সবক আমরা গ্রহণ করতে পারি, সে ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সামান্তা শারমিনকে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো হাত এবং আপনাদের মনে শত শত প্রশ্ন, এবং অডিটোরিয়ামে যেহেতু 1000 লোক আছেন, সেক্ষেত্রে হয়তো প্রায় অনেকগুলো কোশ্চেন আসবে। যেহেতু আপনারা আমাদের সকলেই কমিটির প্রতিনিধি এবং প্রতিনিধিদের নিয়ে আজকের এই প্রতিনিধি সভা, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু সময়ের লিমিটেশন আছে, এর বেশিক্ষণ হয়তো আমরা এখানে প্রশ্ন উত্তর পর্ব করতে পারবো না। তো সেই জায়গা থেকে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, প্রশ্নগুলো আপনারা 2-3টা প্রশ্ন একসাথে নেই, অ্যান্সার গুলো একসাথে দেব। আমি মোল্লা রহমতুল্লাহ এবং আব্দুল্লাহ মনসুরকে প্রশ্নকর্তাদের ঠিক করার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কি হুররাম, আমি শান্তিনীর হিজরা সংগঠনের প্রেসিডেন্ট। আমার একটা সংগঠন আছে, আমি মগবাজারে থাকি, হাতিঝিল থানা আন্ডারে। তাই আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনেকে ভোটার হয়েছে, অনেকে ভোটার হয়নি, অনেকে ভোট দিতে পারতেছে, অনেকে ভোট দিতে পারতেছে না।
সামনের দিকে আমাদের লোক কি ভোটার হতে পারবে? এটা হচ্ছে এক প্রশ্ন। দুই প্রশ্ন হচ্ছে গিয়ে, আমরা ছাত্র আন্দোলনের সময় আমাদের হিজড়া জনগোষ্ঠী ছাত্রদের সাথে রাস্তায় নেমেছে। আপনারা অনেকেই ইউটিউবে কিংবা ফেসবুকে দেখেছেন যে ট্রাফিকে কাজ করেছে, তারপরে ছাত্রদেরকে পানি খাবার বিতরণ করেছে। ঠিক আছে, এর জন্য আমাদেরকে কিছু কিছু লোক হুমকি দিচ্ছে কেন আমরা ছাত্রদের সাথে রাস্তায় নেমেছি। এদের কি কোনো বিচার হবে না? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এবং আমরা সামনে থেকে আরেকটি কোশ্চেন এক ভাই হোসেন একটি আপনাকে যদি না আসসালামু আলাইকুম, আমার নাম তাজনুর, আমি যমুনা টিভিতে কাজ করি। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি নাগরিক কমিটির কাছে সেটা হচ্ছে যে আপনারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেননি, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে বা মাঠে যারা সক্রিয় আছে তারা আপনাদেরকে এখন থেকে এক ধরনের বিরোধী পক্ষ হিসেবে মনে করছে। এই ব্যাপারটা আপনারা কিরকম উপভোগ করছেন রাজনৈতিক ময়দানে, সেটি একটু বলবেন। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আমাদের দুটি প্রশ্ন আসছে। এক বোন প্রশ্ন করছেন আমাদের এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা যেভাবে কাজ করেছেন সেক্ষেত্রে তাদেরকে এখনো যারা হুমকি দিচ্ছে, অর্থাৎ পুরনো যারা এই হুমকি ধমকির মধ্যে ছিল এবং সেটার জন্য তারা কি করবেন, এবং একই সাথে আমাদের এক সাংবাদিক ভাই একটি প্রশ্ন করছেন, আমি অ্যান্সার করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনুরোধ করছি। আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে অনেকে হুমকি দেয়, কারণ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশে যে দুর্নীতি আছে সেগুলোর আমরা চাই না। আপনার বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল বিভিন্ন জায়গায় আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কারা এগুলো করে। আপনারা পাড়ায় মহল্লায় কমিটি করে এগুলো প্রতিরোধের প্রস্তুতি নিন, প্রথমত এটা। দ্বিতীয়ত হলো, আমাদের এখানে আজকে এতগুলো লোক, আমাদের বোনের কথা কি আপনারা শুনেছেন যে ওনাকে হুমকি দিচ্ছে? আপনাদের কি লজ্জা হয় না? আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা সেল গঠন করে দিয়েছি, যে কোনো ক্রাইসিস মোমেন্ট যাতে আমরা সেগুলো রিজলভ করতে পারি। প্লিজ আপনারা সেখানে একটু যোগাযোগ করবেন। যদি লোকাল এরিয়াতে আপনারা সেখানে নিরাপত্তা না পান, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথেও যোগাযোগ রাখছি। আমরা বিভিন্ন গভর্নমেন্টের যে এজেন্সিগুলো তাদের সাথেও আমরা মিটিং করেছি। কোথাও ক্রাইসিস হলে বর্তমান সময়ে যদি কেউ কারোর উপরে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আক্রমণের প্রচেষ্টা করে, যাতে এটা দ্রুত গতিতে রিজলভ করা যায় এবং উনি ন্যায় বিচার পান, আপনি অফিসেও আসতে পারেন অথবা ওইখানে থানা যারা প্রতিনিধি আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এটার একটা ফয়সালা হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা নিজেদেরকে এখনো বিরোধী দল মনে করছি না, কারণ বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে ছাত্রদেরকে তারা কি ক্ষমতায় নেবে নাকি বিরোধী দল বানাবে। তবে আমরা আশা করছি ছাত্ররা ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে, মানুষ তাদের উপর আস্থা রেখেছে, ভবিষ্যতেও তাদেরকে আস্থায় রেখে একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করে সেই সংবিধান বাংলাদেশে বাস্তবায়নের জন্য তাদেরকে পার্লামেন্টে ও সরকারি দল হিসেবে নিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমরা এখন রাখছি। ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নকর্তার প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। এখানে একটা বিষয় ছিল যে ওনারা যে ভোট দিতে পারে নাই বা ভোটার হিসাবে লিস্টেড হয় নাই, একটা বিষয় এসেছিল, এটা আমরা কনসিডারেশনে নিচ্ছি। আমাদের একটা ইলেকশন বেসিস একটা কমিটি রয়েছে, আমরা তাদের কাছে এটা হ্যান্ড ওভার করবো যাতে এটা তারা নির্বাচন কমিশনে এই বিষয়টা তারা কনসার্নে নিয়ে আসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। ভোটের অধিকারের কথা এখানে বলা হয়েছে। বাংলাদেশের মানুষ 14, 18 এবং 24 নির্বাচনে কোন মানুষই যারা ভোটার লিস্টেড আমরা আছি তারাও কিন্তু কেউ ভোট দিতে পারি নাই।
একটা কথা আসছে, আজকে আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে আব্দুল আওয়াল মিন্টু সাহেব বলেছেন যে আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটে আসে তাহলে বিএনপির কোনো যায় আসে না। আমরা স্পষ্ট করে বলি, বর্তমানে যে আওয়ামী লীগ আছে, যারা বাংলাদেশে হাজারো খুনের খুনি, বাংলাদেশে তাদের যদি কোনো অধিকার থেকে থাকে সেটা শুধুমাত্র বিচারের মুখোমুখি হওয়ার অধিকার। এছাড়া আওয়ামী লীগের আর কোনো অধিকার নাই। বাংলাদেশে আওয়ামী লীগ ভোট করবে, নির্বাচন করবে, বাংলাদেশের রাজনীতিতে তারা প্রাসঙ্গিক হবে, বাংলাদেশে তারা রাজনীতি করবে। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ছাত্র জনতা সকলকে নিয়ে কোনোভাবেই এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না। আর বাংলাদেশের সকল মানুষ, পাহাড়ের বাসিন্দা বা সমতলের বাসিন্দা, যে লিঙ্গিরই হন না কেন, সকলের যাতে ভোটাধিকার নিশ্চিত করা হয়। একই সাথে যারা প্রবাসে অবস্থান করেন, যারা বিদেশে থাকেন, প্রবাসীরা বাংলাদেশে এতদিন পর্যন্ত ভোট দিতে পারেন নাই, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক যারা বিদেশে থাকেন, প্রবাসে আছেন, তারাও যেন ভোটে অংশগ্রহণ করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। একই সাথে ভোটের যেহেতু প্রসঙ্গ এসেছে, আমরা বারবার বলছি আমাদের স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয় সেগুলো না হওয়াতে, সেখানে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকাতে মানুষেরা নানাবিধ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত যেন স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠান করানো হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, সাংবাদিক ভাইদেরকেও। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, প্রশ্ন করেন। আমি প্রশ্ন করতে চাই যে জি, এই যে 1000 হত্যাকাণ্ড হলো, আদৌ কি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে? যদি হয় তাহলে এই যে হেলমেট বাহিনী এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে, কেন্দ্রীয় হেলমেট বাহিনীর কেন্দ্রীয় গ্রুপের ছাত্রলীগের কয়জনকে গ্রেফতার করেছে এই সরকার? অথবা পুলিশ যে নির্বিচারে তাদের সিআরপিসি লঙ্ঘন করেছে, 144 ধারা লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই আমাদেরই সরকার কয়টা পুলিশকে গ্রেফতার করেছে? এই যে অর্ধ বছর যে পেরিয়ে যাচ্ছে, আমরা বিচারের কোনো ইমপ্রুভ দেখতেছি না, মাইনাস লেভেলে চলে গেছে। আদৌ কি এই হত্যাগুলোর বিচার হবে? অধৈর্য হয়ে শহীদ পরিবারগুলো রাজপথে নামতে প্রস্তুত। এখন আমার প্রশ্ন হলো, শহীদ পরিবারগুলো কি রাজপথে নামবে কিনা এ নিয়ে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কোনো সাজেশন আছে কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ধন্যবাদ। শহীদ পরিবারদেরকে যারা শহীদ করেছে সেই গণহত্যাকারী দল এবং যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের জন্য ইতিমধ্যে নাগরিক কমিটি কর্মসূচি করতেছে এবং আমি আরো বিস্তারিত এই বিচার প্রক্রিয়ার জন্য নিয়ে আক্তার হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয় নাগরিক কমিটি একটা স্লোগান খুব স্পষ্টভাবে উচ্চারণ করেছে, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আমরা এই দাবিটি উত্থাপন করেছি এই কারণেই যে আমাদের হাজারো ভাই বোনকে জুলাইতে শহীদ করা হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে গুলি করেছে, যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, তাদের প্রত্যেককে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, ততক্ষণ পর্যন্ত বিচারের মুখোমুখি তাদেরকে দাঁড় করানোর আগে পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের যে ধোঁয়া তোলা হয়েছে সেটাকেও আমরা কোনোভাবেই সমর্থন করি না। জাতীয় নাগরিক কমিটি তাদের লিগ্যাল উইং আছে, জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল সেল আছে, শহীদ পরিবার অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত হয়তো মামলা করেন নাই। তাদের কাছে আমরা আহ্বান জানাবো, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের আইনজীবীরা আপনাদেরকে মামলা করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এখনো পর্যন্ত অনেকেই লোকাল কোর্টগুলোতে, জেলা পর্যায়ের কোর্টগুলোতে বা থানা পর্যায়ে আপনারা মামলা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জুলাইতে যেভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এই হত্যাযজ্ঞ মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনারা মামলা দায়ের করতে চাইলে, অভিযোগ দায়ের করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লিগ্যাল উইংয়ের যারা আছেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। একই সাথে আমরা একটা কথা বলি, যারা মামলাগুলোর সময়টাতে সারা দেশে মামলা বাণিজ্য করছে, অনেকে যারা মামলা বাণিজ্য করছে, একটা মামলায়
200-300 ব্যক্তিকে ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। এতে করে কিন্তু শহীদেরা ন্যায় বিচার বঞ্চিত হবে, সেই রাস্তা তৈরি হচ্ছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোথাও কেউ যদি মামলা বাণিজ্য করবার চেষ্টা করে, এখনো যেগুলো করেছে, যারা করেছে তাদেরকেও যেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। তারা আমাদের শহীদ ভাইদের বিচার পাওয়ার পথে অন্তরায় তৈরি করেছে, তাদেরকে অবশ্যই আমরা জনগণের পক্ষ থেকে প্রতিরোধ করে তুলব এবং তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আক্তার হোসেনকে। তার একটি জরুরি কাজের জন্য তাকে একটু উঠে যেতে হবে। আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বটি প্রায়